2025 সাল শুরু হতেই এই রাজ্যের গেরুয়া শিবিরের সমর্থকদের জন্য একের পর এক সুখবর আসতে শুরু করে দিয়েছে। গতকালই একটা প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব শেষ পর্যন্ত এই বাংলার আসল দোষটা ধরে ফেলেছে, এবং শুধু দোষ ধরে ফেলাই নয়, সেটাকে প্রতিকারের রাস্তা যে কি হবে সেটাও তারা বাদলাচ্ছে। সেই পথেই 2026-এর লক্ষ্যে তারা এগোচ্ছে। তার ফলে এবার থেকে বাংলায় ওই জল মেশানো ভূত কমিটির উপর নির্ভর করে আর আত্মঘাতী কোনো কিছু কাজ হবে না। তার বদলে সাংগঠনিক জোর ঠিক কোথায় কতটা আছে তার সঠিক চিত্র মেনে সেই অনুযায়ী ভোটিং স্ট্র্যাটেজি মেনে ভোটটা হবে। কিন্তু তার থেকেও বড় খবর, তার থেকেও ভালো খবর, 10 গুণ ভালো খবর আজকে চলে এলো। আর সেটা হচ্ছে যে সংঘের প্রধান মোহন ভাগবতজি তিনি কিন্তু এবার বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস কিছু পদক্ষেপ করতে চলেছেন। প্রাথমিক কাজ হিসেবেই যেটা দেখা যাচ্ছে যে বিধানসভা ভোটে কি ময়দানে নামবে আরএসএস, মোহন ভগবতের 10 দিনের বঙ্গ সফরে উঠছে প্রশ্ন। দেখুন, এখানে আমার প্রথম যেটা সাবমিশন থাকছে সেটা হচ্ছে হেডলাইনটা একটু মিসলিডিং। কেননা আবারও বলছি, যেটুকুনি আমি সংঘকে চিনেছি, জেনেছি এবং তাদের ভাবধারা সম্বন্ধে বুঝেছি, সেখানে ভোট রাজনীতিতে সরাসরি কোনো দিন সংঘ জড়িত থাকে না, থাকবে না। এটা তাদের আদর্শের পরিপন্থী। কিন্তু হ্যাঁ, ভোট ময়দানে যারা কাজ করবেন বা ভোট ময়দানে যা মানুষ সিদ্ধান্ত নেবেন সেটা দেশের সুরক্ষার জন্য, নেশন ফার্স্ট এই থিওরিতে বিশ্বাস করে কি করা উচিত, সেই কাজে মানুষকে জাগ্রত করার কাজ অবশ্যই আরএসএস করে এবং করবে। কেননা দেশ যদি না থাকে আমরা কেউ থাকবো না, এই বিশ্বাস, এই ভাবধারাই সঙ্গ চলে এবং তাতে দেশের মানুষকে তারা উজ্জীবিত করতে চান। যাই হোক, সেই সংঘের প্রধান মোহন ভাগবতজি যে সংঘকে নিয়ে এই রাজ্যের মানুষের হাজারো প্রশ্ন আছে, এবং সেটা সেটা আমি অনেকটা বলবো যে বাম কংগ্রেস যে এজেন্ডা চালায় সেই এজেন্ডাকে ধরে নিয়ে। যেমন এই রাজ্যের অনেকেই মনে করেন যে এই রাজ্যে যে সোকল্ড সেটিং আছে, যে কারণে এই রাজ্যের শাসক দলকে উৎখাত করার জন্য বিজেপি, মোদি, শাহ কেউই অল আউট যেতে পারে না, তার কারণ হচ্ছে সংঘের আশীর্বাদ। কেন না, এই সংঘই একদা এই রাজ্যের যিনি এখন মুখ্যমন্ত্রী আছেন, তৃণমূল কংগ্রেসের প্রধান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু তারা ভুলে যান যে কোন সময়ে কোন পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছিল। তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির হাত ধরে চলতো। বিজেপির সাহায্য ছাড়া তারা দলটাকেই তৈরি করতে পারতো না, এবং যেহেতু তারা বিজেপির ন্যাচারাল অ্যালি ছিল সেই সময়, তখন সেই তুলনাটা করা হয়েছে। কিন্তু যারা ভোটের খাতায় শূন্য হয়ে গেছে, সেই বাম কংগ্রেস রাজনীতির ময়দানে টিকে থাকতে তারা সেই তত্ত্বটাকে সামনে নিয়ে আসেন, এবং যেহেতু এই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে কোনো ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছেন না, মানুষও কোথাও গিয়ে একটা প্রভাবিত হয়ে সেই কথাটা বিশ্বাস করতে থাকেন। যাই হোক, সেই সঙ্ঘের এবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা বাংলা নিয়ে হতে চলেছে। এবং যেটা হচ্ছে যে আগামী 7 থেকে 16ই ফেব্রুয়ারি টানা 10 দিন ধরে বঙ্গ সফর করবেন মোহন ভাগবতজি, সঙ্ঘের যিনি প্রধান। এবং ইদানিংকালে, স্মরণকালে কোনো সংঘ প্রধান টানা 10 দিন ধরে এইভাবে বঙ্গ সফর করেছেন, এটা কিন্তু কেউ মনে করতে পারছেন না। এবার এখানেই প্রশ্ন উঠছে, তাহলে তাহলে কি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? যেটুকুনি এই রাজ্য সফর সম্বন্ধে জানা যাচ্ছে, সেখানে জানা যাচ্ছে যে 7 তারিখ তিনি কলকাতায় আসছেন, এরপর টানা 5 দিন তিনি কলকাতায় থাকবেন। কিন্তু এই 5 দিন কলকাতায় থাকলেও কোনো প্রকাশ্য সমাবেশ তিনি করবেন না। বিভিন্ন সাংগঠনিক বৈঠক, সংগঠনের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন মোহন ভাগবতজি, এবং তারপর তিনি একদিনের বিশ্রাম নেবেন, এবং বিশ্রাম নেওয়ার পর তিনি দক্ষিণবঙ্গ সফরে যাবেন। সেই দক্ষিণবঙ্গ সফরে গিয়েও তিনি মূলত এই বিভিন্ন রকম যে সাংগঠনিক বৈঠক আছে সেটাই করবেন। তারপর একদম শেষ দিনে গিয়ে বর্ধমানে তিনি একটা প্রকাশ্য সমাবেশ করবেন। কিন্তু এই পুরো সফরটার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে সেটা হচ্ছে মোহন ভাগবতজি যেদিনকে বিশ্রাম নেবেন এবং দক্ষিণবঙ্গ সফর যখন করবেন, তখন বিভিন্ন বিশিষ্ট জনের সঙ্গে তিনি দেখা করবেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে তাহলে কি বাংলা নিয়ে অন্যরকম কোনো ভাবনা চিন্তা রয়েছে? সেখানে ভোটের ময়দানে কি বড় রকমের কিছু পরিকল্পনা রয়েছে? সেই জন্যই কি মোহন ভাগবতজি এইভাবে টানা পড়ে রয়েছেন? এবং আগেই বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছিল, আপনাদেরও বহুবার বলেছি, যে মহারাষ্ট্র বা হরিয়ানাতে যেভাবে সংঘের যারা কার্যকর্তা তারা ময়দানে নেমেছিলেন এবং মানুষকে বুথমুখী হতে তারা উদ্বুদ্ধ করেছিলেন, সেই মডেল কিন্তু বাংলায় এই 2 নির্বাচন মিটে গেলেই হবে। এবং এত যখন সাংগঠনিক বৈঠক হচ্ছে, 10 দিনের সফর যেটা স্মরণকালে ইদানিং হয়নি, সেই 10 দিনের সফরের মধ্যে একটা মাত্র প্রকাশ্য সমাবেশ, তাহলে কি সাংগঠনিক এই জায়গাটা হচ্ছে ভোটের দিকে তাকিয়ে? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে।
এবং তার থেকেও বড় কথা, বাংলাদেশ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু সংঘ অত্যন্ত উদ্বিগ্ন। এবং এর আগেও বিভিন্ন প্রতিবেদনে আমাদের জানিয়েছি, সংঘের যে বিভিন্ন শাখা সংগঠন আছে, তারা উত্তরবঙ্গ এবং সীমান্তবর্তী এলাকায় তারা কিন্তু মানুষকে জাগ্রত করার কাজ করছেন। এখন পরিস্থিতি কিন্তু আরও জটিল হয়েছে। যেভাবে বাংলাদেশ রোজ উস্কানি দিচ্ছে, সেই জায়গায় মোহন ভাগবতজির এই সফর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি বাংলায় কিছুদিন আগেই রাষ্ট্রপতির শাসন নিয়ে জারি নিয়ে একটা প্রশ্ন উঠেছিল, যেখানে মোহন ভাগবতজি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে কেন্দ্র সরকার যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়, কেন্দ্র সরকারের পাশে তিনি থাকবেন। যদিও বাংলায় জর্জ সোরস ফান্ডেড কিছু সংবাদ মাধ্যম এবং অনুপ্রাণিত সংবাদ মাধ্যম তারা পুরো ব্যাপারটা উল্টো দিকে করে দিয়েছিল। বাংলায় রাষ্ট্রপতি শাসন নাকি জারি করতে দিতে চান না মোহন ভাগবতজি, এবং তিনি নাকি এই রাজ্যের শাসক দলের পাশে আছেন। যদিও বুক ঠুকে প্রিয়বন্ধু মিডিয়ায় প্রথম সেই জিনিসটা এক্সপোজ করেছিল, এবং মোহন ভাগবতজির কথা একদম তার তার যে ভিডিও সেটা আমরা দেখিয়েছিলাম, ফলে বহু মানুষের সেই কনফিউশন দূর হয়ে গিয়েছিল। যাই হোক, যারা ভাবছেন যে মোহন ভাগবতজির এই সফর নিয়ে এত কথা হচ্ছে, শুধু মোহন ভাগবতজি নয়, বঙ্গে হিন্দুত্ব কেন দুর্বল উত্তর খুঁজতে ফেব্রুয়ারিতে সংঘের নবগ্রহ সমাবেশে কলকাতায় ভাগবত ঘোষাবলেজি। এবং যেটা জানা যাচ্ছে যে শুধু মোহন ভাগবতজি নন, 9 জন শীর্ষ আধিকারিক সংঘের, তারা কিন্তু এই একই সময়ে বঙ্গ সফর করছেন। যিনি সংঘের দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী, কার্যবহ দত্তাত্রেয় হোসবলে, তিনি সহ আরো 8 জন যারা শীর্ষ পদে রয়েছেন মোহন ভাগবতজির সঙ্গে, তারাও কিন্তু আসছেন। এবং এখানে যে বিভিন্ন রকম বৈঠক হবে, তারাও কিন্তু মোহন ভাগবতজির পাশাপাশি ছোট 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 অনেকগুলো বৈঠক করবেন। এবং সেই বৈঠকের মূল আলোচ্য সূচি হতে চলেছে রাঢ়বঙ্গ, বিশেষত আদিবাসী ও কুর্মী প্রভাবিত এলাকায় সংঘের কর্ম ও কর্মতৎপরতা ও প্রভাব বৃদ্ধি নিয়ে। এইটা নিয়ে কিন্তু মেন এজেন্ডা নিয়ে বৈঠক হচ্ছে। এবার একটা জিনিস দেখুন, 2019-এর যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু সংঘের একটা বড় প্রভাব বাংলায় ছিল। এবং এই কুর্মী সমাজ বলুন, আদিবাসী সমাজ বলুন, তারা কিন্তু দু হাত ভরে ঢেলে ভোট দিয়েছিল বিজেপিকে। এবং যার ফলে ঝাড়গ্রাম বলুন, কুচবিহার বলুন, এই সব আসনগুলো কিন্তু আরামসে বিজেপি দখল করে নিয়েছিল। আবারও এই সব মানুষদের সঙ্গে কথা বলতে চাইছেন, তাদের মধ্যে সংঘের তৎপরতা বৃদ্ধি করার একটা পরিকল্পনা চলছে। সেই জায়গা থেকে 2026-এর ইকুয়েশনটা কিন্তু অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা যেটা সংঘের অভ্যন্তর থেকে জানা যাচ্ছে, যে দেশভাগের ক্ষত বাংলায় আজও দগদগে। ইসলামিক শাসন ও মুসলিম মৌলবাদের রমরমাও দেশের কোনো অংশের থেকে কম নয়। অথচ গত 2 দশকে উত্তর ও মধ্য ভারতে হিন্দু আত্মমর্যাদার উল্লেখযোগ্য উন্মেষ হলেও বাংলা এক্ষেত্রে অনেকটাই পিছনে। কেন এই ব্যতিক্রম, সে প্রশ্ন বারবার উঠছে সংঘের নিজস্ব বৈঠকে। আর সেই জন্যই কি বাংলাকে এতখানি গুরুত্ব দেওয়া? বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতিতে যদি ডাবল ইঞ্জিন সরকার না হয়, তাহলে যে কি ধরনের বিপদ হতে পারে। ওই যে 72টা চৌকির জায়গা পাওয়া যাচ্ছে না, এটা যদি বিজেপি শাসিত সরকার হতো, এই অসুবিধা কি হতো? বাংলার মানুষ কি এইভাবে উৎপীড়িত নিপীড়িত হতে পারতো? তারা কি এত উৎকণ্ঠার মধ্যে থাকতে হতো? নাকি এই বাংলাদেশের পরিস্থিতিতে বাংলা দিয়ে যে অনুপ্রবেশ করছে, তার ফলে গোটা দেশকে এভাবে অরক্ষিত হয়ে যেতে হতো? এই প্রশ্ন কিন্তু ঘুরছে, এবং সেই জন্যই বাংলায় বিজেপিকে আনাটা অত্যন্ত জরুরি। আর সেই কাজেই কি সংঘ এবার কোমর বেঁধে নেমে পড়লো? এই এই জায়গাটা প্রশ্ন উঠছে মোহন ভাগবতজির আর একটা পদক্ষেপে, যদিও সেটা বাংলা নিয়ে সরাসরি নয়। কিছুদিন আগেই দিল্লির মসজিদে গিয়েছিলেন মোহন ভাগবতজি, এবং শুধুমাত্র তাই নয়, এই যে মন্দির মসজিদ বিতর্ক রয়েছেন, সেখানে ইদানিংকালে মোহন ভাগবতজির একটু নরম হিন্দুত্বের সুর শোনা যাচ্ছে। সেটা নিয়ে বিতর্ক কম হয়নি। কিন্তু অনেকেই বলছেন যে বাংলায় যে বিপুল পরিমাণ একটা সংখ্যালঘু ভোট রয়েছে, সেই সংখ্যালঘু ভোট কিন্তু বারবার তাদেরকে সিএ, এনআরসি, বিজেপি এইসব জুজু দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দিকে টেনে নেন। এখন এই সংখ্যালঘু ভোটের মধ্যে একটা বড় অংশ রয়েছেন যারা শিক্ষিত মানুষ, এবং একটা অংশ রয়েছেন যারা জাতীয়তাবাদী সংখ্যালঘু। অর্থাৎ তাদেরকে কিন্তু বিজেপি আদর্শগতভাবে কোনো সময় দূরে ঠেলতে পারে না। তারা বিজেপির পক্ষে আসতে পারেন, শুধু তাদের কাছে পৌঁছানোটা দরকার রয়েছে। তাই কড়া হিন্দুত্বের থেকে নরম হিন্দুত্বের পথে গেলে এই ভোট ব্যাংকটাকে কিন্তু পাশে পাওয়া যেতে পারে। সেই লক্ষ্যে বাংলাকে মডেল করেই কি আহ, কোথাও গিয়ে একটু হলেও নরম হিন্দুত্বের পথে হাঁটছেন, এই প্রশ্নটাও কিন্তু চর্চায় উঠে আসছে। আর শুধু তাই নয়, বাংলায় বিজেপির একাধিক পলিসি নিয়ে কিন্তু সংঘ ইদানিংকালে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। যেমন এতদিন বাংলায় রাজ্য সভাপতি বিজেপির যিনি হন, বা সংগঠন সাধারণ সম্পাদক, সব থেকে গুরুত্বপূর্ণ যিনি সংগঠনটা পুরো রাজ্যে সাজান,
তাদের একটাই জায়গা থাকতো, সেটা হচ্ছে যে তাদেরকে সঙ্ঘ থেকে আসতে হবে। কিন্তু ইদানিংকালে সেই জায়গাটা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে খোদ সঙ্ঘ। বিকল্প মুখ কই? আরএসএস এর সঙ্গের প্রশ্নের মুখে বঙ্গ বিজেপি। তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার যদি করতে হয়, বাংলার রাজনীতিতে যদি লড়াই করতে হয়, বাংলার রাজনীতিটা কিন্তু আলাদা। সেখানে মানুষ যখন জ্যোতি বসুকে বা বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়েছে, তখন বিকল্প মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছে। আবার কংগ্রেসের যখন সিদ্ধার্থ শঙ্কর রায় রয়েছে, তখন তাকে সরাতে গিয়ে জ্যোতি বসুকে বিকল্প মুখ হিসেবে পেয়েছে, মানুষ ভোট দিয়েছে। বিজেপিকেও যদি বাংলায় সেখানে স্ট্র্যাটেজিক্যালি জিততে হয়, এরকম একটা বিকল্প মুখকে তুলে আনতে হবে, যিনি সর্বজন গ্রাহ্য হবে। অর্থাৎ ওই যে থিওরি আছে সংঘ ঘনিষ্ঠ হবে, সঙ্গের ব্যাকগ্রাউন্ড থাকবে, তবে বাংলায় বিজেপিতে পদ পাবে শীর্ষ, এই জায়গাটা নয় কিন্তু। অর্থাৎ বাংলা নিয়ে কিন্তু যথেষ্ট রকম ভাবছে সঙ্ঘ। এবং যদি এটা না হতো, যদি ওই সোকল্ড সেটিং থিওরি, যেটা অনেকেই আপনারা কমেন্টে বলে থাকেন, সেটাই হতো, বাংলায় কে মুখ হলো না হলো তাতে সঙ্গের কি এসে যায়। এবং সব থেকে বড় কথা, যদি এরকম নরম সরম মুখ থাকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জার হবেন না, তাহলে তো সঙ্গের সব থেকে বেশি খুশি হওয়ার কথা, কেননা সেটিং আছে। আসলে সেটা যে কোথাও নেই, সেইটা প্রমাণ করার দায় এবং দায়িত্ব যেন সঙ্ঘ কোথাও নিজের কাঁধে নিয়ে নিয়েছে। শুধু তাই নয়, ইদানিংকালে দেখুন আরেকটা বিষয় নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই যে বাংলাদেশ ইস্যু হচ্ছে, সেই বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলায় কোথায় সেই ঝড়টা কোথায় উঠছে, সেখানে যে হিন্দুরা সনাতনীরা এইভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গও যে পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে, যেটা বিজেপির একটা অংশ মনে করছে, সেই জায়গা নিয়ে কিন্তু আলটিমেটলি বিজেপি রাস্তায় নেমে প্রবলভাবে যে জায়গাটা তৈরি করা, সেটা কিন্তু তৈরি করতে পারছে না, সেটা নিয়েও সংঘ প্রশ্ন তুলছে। এবং এই জায়গায় শুভেন্দু অধিকারীর পারফরমেন্স, সেটা কিন্তু বারবার একটা সমাদর পাচ্ছে। যে একা ওই শুভেন্দু অধিকারী রয়েছেন, যিনি প্রতিদিন প্রতিনিয়ত এইখানকার সরকারকে কোণঠাসা করে চলেছেন, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এত জোর গলায় কথা বলছেন, এবং বলে যাচ্ছেন প্রকাশ্যেই, যাহাই ইউনুস তাহাই মমতা। এই যে জায়গাটা, এই যে বার্তাটা, এই রাজ্যের সনাতনী হিন্দুদের জাগাতে হবে, সেই ভোট ব্যাংকে এক জায়গায় নিয়ে আসতে হবে, সেখানে শুভেন্দু অধিকারীর ভূমিকা, এই সমস্ত কিছু কিন্তু সঙ্গের স্ক্রুটিনিতে রয়েছে। যদি বাংলাতে সত্যিই সেটিং থিওরি থাকতো এবং তারা চাইতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না যান, সেটাই সঙ্গের আসল টিম, তাহলে এত কিছু করার তাদের কি দরকার হয়ে পড়েছিল। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং মোড়, যেটা হয়তো সরাসরি এটার সঙ্গে যুক্ত নয়, কিন্তু একটা কথা লোকসভা ভোটের পরে উঠে গিয়েছিল, যে কোথাও গিয়ে নরেন্দ্র মোদী বা বিজেপির সঙ্গে নাকি সঙ্গের একটা দূরত্ব তৈরি হয়ে গেছে। কিন্তু মোহন ভাগবতজির রিসেন্ট একটা কথা আপনারা দেখুন, সেখানে তিনি বলছেন বিশ্বের একজন গুরুর প্রয়োজন, ভারতকে সেই দায়িত্ব নেওয়ার আর্জি আরএসএস এর প্রধানের। অর্থাৎ যে কথাটা বিজেপি বলছে, যে নরেন্দ্র মোদী এখন আর শুধু ভারতের নেতা নন, তিনি বিশ্ব নেতা, বিশ্ব গুরু হওয়ার দিকে যাচ্ছেন, এবং ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে, এই যে কথাটা, এটা শুধু কথার কথা নয়, এটা বাস্তবে প্রতিফলন হওয়া দরকার। নরেন্দ্র মোদী নিজে বলছেন 2047, যেখানে বিকশিত ভারত, পৃথিবীর সব থেকে শক্তপোক্ত অবস্থানে ভারত থাকবে, সেই জায়গাটার স্বপ্ন তিনি দেখছেন। সেটা যে স্বপ্ন নয়, সেখানে যে সঙ্গেরও সাপোর্ট রয়েছে, এবং ভারতকে সেই জায়গায় সঙ্ঘও দেখতে চায়। যদি বিজেপির সঙ্গে টাসেল থাকতো, নরেন্দ্র মোদীর সঙ্গে টাসেল থাকতো, এই কথাটা কি তিনি বলতে পারতেন? অর্থাৎ সব মিলিয়ে কিন্তু বিজেপি সংঘ এখন কাছাকাছি এসে গেছে, এবং সেখানে কোনো রকম কোনো দূরত্ব নেই, এবং সেখানে বাংলা নিয়ে কিন্তু অত্যন্ত সিরিয়াস। না হলে বাংলায় এরকম টানা 10 দিনের একটা কর্মসূচি, এই ধরনের সাংগঠনিক বৈঠক, কুর্মী আদিবাসী ভোট ব্যাংকে পাশে আনার চেষ্টা, সংখ্যালঘু যারা জাতীয়তাবাদী সংখ্যালঘু রয়েছেন, তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা, এই সমস্ত কিছু বোধহয় সঙ্গের তরফ থেকে আসতো না। মোহন ভাগবতজি শুধু একা নন, পুরো টিম, একদম শীর্ষ 9 জন আধিকারিক তার সঙ্গে আরো আসছেন। এটা কিন্তু মারাত্মক তথ্য। অন্যদিকে কালকেই যে কথাটা আপনাদের বলেছিলাম, যে কেন্দ্রীয় বিজেপি তারাও কিন্তু বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস। একদম সুনীল বানসালজি তেলেঙ্গানা মডেলটা এখানে করতে চাইছেন, যে ভাই ওইসব ছাড়ো, পুরোনো দিনের কথা। আমার মনে হলো একটা মন গড়া হিসেব দিয়ে দিলাম, আর সেটা দেখি আমি ভুলে গেলাম, তা নয়। প্রতিটা বুথ ওয়াইজ প্রপার আমাকে হিসেব দাও, এবং সেই অনুযায়ী আমার সাংগঠনিক স্ট্রেংথ কত রয়েছে, সেই অনুযায়ী আমি স্ট্র্যাটেজিটা বানাবো, এবং তারপর নির্বাচনটা কি করে করতে হয় সেটা আমি দেখে নেবো। অর্থাৎ একদিকে কেন্দ্রীয় বিজেপি এরকম একটা পজিটিভ স্টেপ নিচ্ছে, সংঘ পজিটিভ স্টেপ নিচ্ছে, দুটো কি কাকতালীয় হতে পারে? যদি একে অপরের সঙ্গে সিঙ্ক না থাকে, সিঙ্ক্রোনাইজেশন না থাকে, নিশ্চিতভাবে সেখানে সিঙ্ক্রোনাইজেশন আছে, ঐক্যমত আছে, এবং বাংলা নিয়ে অত্যন্ত সিরিয়াস। হ্যাঁ, গেরুয়া শিবিরের দুই প্রধান স্তম্ভ, একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, একদিকে সংঘ পরিবার। আর সেটা যদি সত্যিই হয়, এরপর বাংলায় যদি সত্যিকারে সেই দাপুটে মুখটাকে রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়, যিনি মমতা ব্যানার্জির সঙ্গে চোখে চোখ রেখে লড়াইটা করতে পারবেন, এবং বাংলার মানুষের আস্থাটা ইতিমধ্যেই যিনি জিতে নিয়েছেন,
তাহলে তাহলে কিন্তু এই আগামী 12, 14, 15 মাস নির্বাচনের আগে এই বাংলায় অনেক রাজনৈতিক পরিবর্তন দেখা যাবে, এবং যে মানুষগুলোই এখন বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না যে এই বাংলায় 26-এ একটা পরিবর্তন ঘটা সম্ভব, সেই মানুষগুলোই কিন্তু 26-এর নির্বাচনের আগে সেই জায়গাটাই চলে যাবে। দেখা যাক, এটা তো ভবিষ্যতের কথা, কি হবে যতক্ষণ না দিন গড়াচ্ছে বলা যাবে না। কিন্তু ওই কথাই বলে না, মর্নিং সোর্সটা দে, 2025-এর শুরু থেকেই যেভাবে আগ্রাসী একটা ভালো সদর্থক পদক্ষেপ আমরা একদিকে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব, একদিকে সঙ্গের পরিবারের তরফ থেকে দেখতে পাচ্ছি, সেই জায়গা থেকে বলা যেতেই পারে বাংলায় এবার কিন্তু বিজেপি অন্য স্ট্র্যাটেজিতে চলছে, এবং লুজ দেওয়ার কোনো জায়গা নেই। বাংলায় পরিবর্তনের জন্যই বিজেপি ঝাঁপাচ্ছে। কি বলবেন মোহন ভাগবতজি এবং সঙ্গ পরিবারের এই সিদ্ধান্ত নিয়ে, বাংলা নিয়ে এই চিন্তা ভাবনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।